একজন আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী, একজন কারাটে চ্যাম্পিয়ন, একজন শিক্ষিকা, একজন অনুপ্রেরণা। কিন্তু যদি আমি আপনাকে বলি এই একই নারীকে পরে অপহরণ, ব্ল্যাকমেইল এবং কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যে মেয়েটি একসময় ভারতের জন্য অলিম্পিক পদক জয়ের স্বপ্ন দেখত, সে কিভাবে এমন এক অপরাধের কেন্দ্রে পৌঁছে গেল? এটা কি শুধুই টাকার লোভ, নাকি এর পেছনে লুকিয়েছিল আরো ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। আজকের গল্পে রয়েছে সাফল্য, গোপন সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং এমন এক দ্বৈত জীবন যা শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় দুটি পরিবারকে। আর এই কাহিনীর শেষটা যতটা চমকে দেওয়ার মতো, শুরুটা ঠিক ততটাই অনুপ্রেরণামূলক। এটাই হলো দ্য ডাবল লাইফ অফ শ্রীদেবী। 2025 সালের মার্চ মাস, ব্যাঙ্গালোরের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে হাজির হন এক ব্যবসায়ী। তার মুখে আতঙ্ক, কণ্ঠে অসহায়তা। তিনি পুলিশকে যে অভিযোগ শোনান তা শুনে তদন্তকারীরাও অবাক হয়ে যান। তার দাবি, একজন আন্তর্জাতিক স্বর্ণ পদকজয়ী কারাটে চ্যাম্পিয়ন তাকে কয়েক মাস ধরে ব্ল্যাকমেল করছে। শুধু তাই নয়, ব্যক্তিগত ভিডিও এবং গোপন সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। প্রথমে তদন্তকারীদের কাছেও বিষয়টি অবিশ্বাস্য মনে হয়েছিল, কারণ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একজন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, একজন শিক্ষিকা এবং বহু মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। তাহলে কি সত্যি তিনি এমন একটি অপরাধের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আর যদি অভিযোগ সত্যি হয়, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিভাবে একটি ছোট গ্রামের সংগ্রামী মেয়ে, যে একসময় দেশের জন্য স্বর্ণ পদক জয়ের স্বপ্ন দেখত, সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে তার নাম জড়িয়ে গেল অপহরণ, ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের সঙ্গে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে, কর্ণাটকের একটি ছোট্ট শহর, বাসবান্না বাগেবাড়ি। সাধারণ মানুষের কাছে এটি আর 5টা ছোট শহরের মতোই, কিন্তু এখান থেকে শুরু হয়েছিল এমন এক গল্প যা একদিন পুরো দেশকে অবাক করে দিয়েছিল। শ্রীদেবীর উদাগীর শৈশব মোটেও সহজ ছিল না। যখন সে স্কুলে পড়তো, তখন গ্যাংগ্রিনের কারণে তার বাবা একটি পা হারান। পরিবারের আয়ের প্রধান উৎস প্রায় বন্ধ হয়ে যায়। সংসারের দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে, যিনি দিন মজুরের কাজ করে কোনো মতে পরিবার চালাতেন। অভাব ছিল, সংগ্রাম ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু ছিল না হার মানার মানসিকতা। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় শ্রীদেবী প্রথম ক্যারাটে শেখা শুরু করেন। শুরুতে এটি ছিল শুধু একটি শখ, কিন্তু ধীরে ধীরে সেই শখই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে ওঠে। প্রতিদিনের কঠোর অনুশীলন, অসংখ্য ত্যাগ এবং অবিশ্বাস্য পরিশ্রম তাকে একের পর এক সাফল্যের দিকে নিয়ে যেতে থাকে। 2012 সালে বিজয়ওয়াড়ার অনুষ্ঠিত ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ পদক জিতে প্রথমবারের মতো আলোচনায় আসেন। এরপর 2020 সালে হাওড়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে স্বর্ণ পদক জয় করেন। একটি ছোট গ্রামের মেয়ে তখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা ওড়াচ্ছিল, কিন্তু কারাটেতেই তার প্রতিভা সীমাবদ্ধ ছিল না। নাচ, গান, যোগ ব্যায়াম সহ বিভিন্ন ক্ষেত্রেও তিনি নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করেছিলেন। ধীরে ধীরে তিনি স্থানীয় পর্যায়ে একজন সেলিব্রিটির মতো পরিচিতি পেতে শুরু করেন। তার সাফল্যের পেছনে পরিবারের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে তার দাদা সব সময় তাকে উৎসাহ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা তার প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। সবকিছু যেন ঠিক পথেই এগোচ্ছিল। একের পর এক পদক, সম্মাননা এবং ভবিষ্যতের বড় বড় স্বপ্ন। শ্রীদেবীর লক্ষ্য ছিল আরো বড় মঞ্চ, এশিয়ান গেমস, আন্তর্জাতিক প্রতিযোগিতা, এমনকি
একদিন অলিম্পিকে ভারতের হয়ে পদক জেতা। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল এটি একজন সংগ্রামী মেয়ের সাফল্যের গল্প, কিন্তু বাস্তবে তার জীবনের আরেকটি অধ্যায় তখন নীরবে শুরু হয়ে গেছে। একটি অধ্যায় যা খুব শীঘ্রই তাকে সাফল্যের মঞ্চ থেকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর অপরাধের কেন্দ্রে। 2023 সালে শ্রীদেবী ব্যাঙ্গালোরের মহালক্ষ্মী লেআউটে একটি প্রি স্কুল শুরু করেন। একজন আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়ের জন্য এটি ছিল জীবনের নতুন অধ্যায়। স্কুলটি ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে এবং ছোট ছোট শিশুদের ভর্তি বাড়তে থাকে। সেই অভিভাবকদের মধ্যেই ছিলেন 34 বছর বয়সী ব্যবসায়ী রাকেশ বৈষ্ণব। তার 5 বছরের ছোট মেয়েও ওই স্কুলেরই ছাত্রী ছিল। প্রথমে সবকিছু ছিল একেবারে স্বাভাবিক, একজন স্কুল মালিক ও শিক্ষিকার সঙ্গে একজন অভিভাবকের সাধারণ কথাবার্তা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগের পরিমাণ বাড়তে থাকে। স্কুলের আলোচনা থেকে ব্যক্তিগত আলাপ, ব্যক্তিগত আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে এমন এক ঘনিষ্ঠতা যা দুজনের সম্পর্কের সীমারেখাকেই বদলে দেয়। এর কিছুদিন পর শ্রীদেবী রাকেশের কাছে স্কুলের খরচ এবং রক্ষণাবেক্ষণের অজুহাতে টাকা ধার চান। রাকেশ সাহায্য করেন, প্রথমে কয়েক লক্ষ টাকা, তারপর আরো কিছু টাকা। প্রতিবারই শ্রীদেবী আশ্বাস দিতেন খুব দ্রুত সব টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, টাকা ফেরত দেওয়ার সময় এলে নতুন কোনো অজুহাত সামনে চলে আসতো। কখনো বাবার অসুস্থতা, কখনো আর্থিক সমস্যা, কখনো ব্যবসায়িক চাপ। তারপর একদিন টাকা ফেরত দেওয়ার বদলে শ্রীদেবী একটি নতুন প্রস্তাব দেন, স্কুলে অংশীদার হওয়ার প্রস্তাব। বাইরে থেকে দেখলে এটি একটি ব্যবসায়িক সমাধান বলে মনে হতে পারে, কিন্তু এখান থেকেই ঘটতে শুরু করে কিছু অস্বাভাবিক ঘটনা। রাকেশের জন্য আলাদা ফোন, আলাদা সিম কার্ড, নিয়মিত ভিডিও কল, গোপন চ্যাট এবং এমন সব আলোচনা যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে আরো জটিল করে তুলছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, শ্রীদেবী যেন সবসময় রাকেশের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইতেন। তার ব্যবসা কেমন চলছে, কোথায় বিনিয়োগ করেছেন, কত টাকা রয়েছে, তিনি কতটা অর্থ খরচ করতে সক্ষম। প্রথমে এই প্রশ্নগুলো স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায় প্রায় প্রতিটি কথোপকথনের মধ্যেই কোনো না কোনোভাবে অর্থের প্রসঙ্গ উঠে আসছে। আর ঠিক তখনই শুরু হয় আরো বড় দাবির খেলা। একসময় কয়েক লক্ষ টাকার ধার হঠাৎ করে 15 লক্ষ টাকার দাবিতে পরিণত হয়। এখানেই প্রথমবারের মতো রাকেশের মনে সন্দেহ জাগে, এটা কি সত্যি একটি সম্পর্ক, নাকি শুরু থেকেই সবকিছু ছিল একটি পরিকল্পনার অংশ। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে যেসব ঘটনাকে তিনি এতদিন কাকতালীয় বলে ভেবেছিলেন সেগুলো হয়তো আসলে এক ভয়ঙ্কর ফাঁদের প্রথম সংকেত। 2025 সালের মার্চ মাস। রাকেশ তখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যবসায় একের পর এক ক্ষতির কারণে তিনি পরিবার সহ গুজরাটে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই কারণে মেয়ের স্কুল থেকে একটি ট্রান্সফার সার্টিফিকেট নেওয়া দরকার ছিল। 12ই মার্চ হঠাৎ শ্রীদেবী রাকেশের স্ত্রীকে ফোন করে স্কুলে এসে টিসি নিয়ে যাওয়ার কথা বলেন। বিষয়টি ছিল একেবারেই স্বাভাবিক, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছিল। কিন্তু তদন্তে পরে যে চিত্র সামনে আসে তা সম্পূর্ণ ভিন্ন ছিল। পুলিশের অভিযোগ অনুযায়ী ওই ফোন কল ছিল একটি পূর্ব পরিকল্পিত ফাঁদের অংশ। শ্রীদেবী জানতেন তার স্ত্রীকে ফোন করা মাত্রই রাকেশ আতঙ্কিত হয়ে নিজেই স্কুলে চলে আসবেন, কারণ তিনি চাইবেন না অতীতের গোপন সম্পর্ক নিয়ে কোনো আলোচনা তার স্ত্রীর সামনে হোক। আর ঠিক সেটাই ঘটেছিল। রাকেশ স্কুলে পৌঁছানোর কিছুক্ষণ পরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। অভিযোগ অনুযায়ী গণেশ কালে এবং সাগর মোরে নামে দুই ব্যক্তি তাকে জোরপূর্বক স্কুলের ভেতরে নিয়ে যায়। স্কুল সেদিন বন্ধ ছিল, চারপাশে কেউ ছিল না। সেখানে তাকে ভয় দেখানো হয়, অপমান করা হয় এবং তার ব্যক্তিগত সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
এরপর তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় অন্য একটি স্থানে। সেখানেই সামনে আসে আসল উদ্দেশ্য, 1 কোটি টাকার দাবি, অন্যথায় তার স্ত্রী এবং পরিবারের কাছে সব তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকি। কিন্তু এখানেই তদন্তকারীদের নজর কেড়ে নেয় আরেকটি বিষয়। পুরো ঘটনায় বারবার একটি প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করা হচ্ছিল। এমন ভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছিল যেন অভিযুক্তদের পেছনে শক্তিশালী রাজনৈতিক এবং পুলিশি প্রভাব রয়েছে, এবং ঠিক এই ভয়টাই রাকেশকে চুপ করিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল। কিন্তু কয়েকদিন পর যখন আবার 15 লক্ষ টাকার নতুন দাবি আসে এবং ব্যক্তিগত ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়, তখন রাকেশ আর নীরব থাকেননি। তিনি সরাসরি ব্যাঙ্গালোরের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন। সেখান থেকেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। তদন্তকারীরা কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যাংক লেনদেন, ফোন নাম্বার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগের তথ্য খতিয়ে দেখতে শুরু করে, এবং যত তদন্ত এগোতে থাকে ততই সুস্পষ্ট হতে থাকে যে এটি কোনো সাধারণ ব্যক্তিগত বিরোধ নয়, বরং এর পেছনে ছিল সুপরিকল্পিত চাপ সৃষ্টি, ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের একটি সম্ভাব্য ষড়যন্ত্র। আর ঠিক এই তদন্তই নিয়ে যায় পুলিশকে এমন কিছু প্রমাণের কাছে যা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। তদন্ত যত এগোতে থাকে ততই স্পষ্ট হতে থাকে যে এই কাহিনীটি কোনো ভাঙা সম্পর্কের গল্প নয়, এটি ছিল আরো অনেক বেশি অন্ধকার। রাকেশ প্রথমে ভেবেছিলেন হয়তো তিনি শুধু একটি জটিল ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, কিন্তু তদন্তকারীরা যখন ঘটনাগুলোকে একসঙ্গে জোড়া লাগাতে শুরু করেন তখন একটি চমকে দেওয়া প্যাটার্ন সামনে আসে। ধার নেওয়া টাকা, ঘনিষ্ঠ সম্পর্ক, আলাদা ফোন এবং সিম কার্ড, হঠাৎ করে বিপুল অঙ্কের অর্থ দাবি, তারপর ব্যক্তিগত ভিডিও এবং চ্যাট ফাঁস করার হুমকি। সবকিছু যেন একে অপরের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত ছিল। আর সবচেয়ে বড় মোড় আসে তখন যখন পুলিশ জানতে পারে যে অভিযুক্তরা যে সাবেক এসিপির নাম ব্যবহার করে রাকেশকে ভয় দেখাচ্ছিল তার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। পুরো বিষয়টি ছিল একটি সাজানো গল্প, একটি মিথ্যা ক্ষমতার মুখোশ, একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, যার সাহায্যে ভুক্তভোগীকে বিশ্বাস করানো হচ্ছিল যে তার বিরুদ্ধে লড়াই করা অর্থহীন। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে আরও অভিযোগ উঠে আসে যে 1 কোটি টাকার প্রাথমিক দাবির পর পরিস্থিতি বুঝে অঙ্কটি কমিয়ে 20 লক্ষ টাকায় নামিয়ে আনা হয়েছিল, যেন অভিযুক্তরা জানতো ভয়ের মধ্যে থাকা একজন মানুষ শেষ পর্যন্ত কতটা টাকা দিতে রাজি হতে পারে। এটি আর আবেগের বিষয় ছিল না, এটি ছিল হিসেব নিকেশের বিষয়। প্রতিটি পদক্ষেপ যেন আগে থেকেই পরিকল্পনা করা। আর তখনই তদন্তকারীদের সামনে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি উঠে আসে, যে নারীকে মানুষ এতদিন একজন সংগ্রামী ক্রীড়াবিদ, একজন শিক্ষিকা এবং একজন অনুপ্রেরণার প্রতীক হিসেবে চিনত, তিনি কি সত্যি এই পুরো পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন, নাকি ছবির আড়ালে এখনো এমন কিছু ছিল যা তদন্তকারীদের চোখ এড়িয়ে গেছে? কিন্তু একটি বিষয় তখন পরিষ্কার হয়ে গিয়েছিল, এই কেস আর কোনো গোপন প্রেমের সম্পর্কের গল্প ছিল না। এটি পরিণত হয়েছিল ব্ল্যাকমেল, ভয় এবং অর্থের খেলায়। অভিযোগ যতই গুরুতর হোক, আদালত কিংবা তদন্তকারী সংস্থার কাছে কোনো গল্পের মূল্য নেই যদি তার পেছনে প্রমাণ না থাকে। আর এই কেসে তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি বিষয় প্রমাণ করা। এটি কি সত্যি চাঁদাবাজি ছিল নাকি পরে তৈরি করা একটি অভিযোগ? সেই উত্তর খুঁজতেই সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ডিজিটাল প্রমাণ সংগ্রহ শুরু করে। প্রথমে খতিয়ে দেখা হয় দুজনের মধ্যে হওয়া ফোন কল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট। তদন্তকারীদের দাবি সেই কথোপকথনগুলোতে বারবার অর্থের দাবি এবং ব্যক্তিগত ভিডিও প্রকাশ করার হুমকির ইঙ্গিত পাওয়া যায়। এরপর পরীক্ষা করা হয় আর্থিক লেনদেনের তথ্য, কখন কত টাকা দেওয়া হয়েছে, কার অ্যাকাউন্টে গেছে এবং
কোন পরিস্থিতিতে সেই অর্থ স্থানান্তর করা হয়েছে সবকিছু খুঁটিয়ে দেখা হয়। একই সঙ্গে তদন্তকারীরা যাচাই করেন সেই কথিত সাবেক এসিপির ভূমিকা, কারণ পুরো পরিকল্পনার অন্যতম প্রধান ভয় তৈরির অস্ত্র ছিল তার নাম। কিন্তু তদন্তে দেখা যায় তার সঙ্গে এই ঘটনার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। এই তথ্য সামনে আসার পর অভিযুক্তদের তৈরি করা প্রভাবশালী যোগাযোগের গল্পে বড় ফাটল ধরে। এদিকে রাকেশের দেওয়া অভিযোগের সঙ্গে কল রেকর্ড, ডিজিটাল চ্যাট এবং ঘটনাক্রমের বেশ কিছু অংশ মিলে যেতে শুরু করে। বিশেষ করে 17 মার্চের ফোন কল, 15 লক্ষ টাকার দাবির অভিযোগ এবং ব্যক্তিগত ভিডিও ফাঁসের হুমকির বিষয়গুলো তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুলিশের মতে এই ডিজিটাল তথ্যগুলোই কেসের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল, কারণ মানুষের স্মৃতি ভুল হতে পারে, বয়ান বদলাতে পারে, কিন্তু ফোনের ডেটা, মেসেজ, কল লগ এবং আর্থিক লেনদেন অনেক সময় এমন সত্য বলে দেয় যা অস্বীকার করা কঠিন। আর এই প্রমাণগুলো একত্রিত হওয়ার পর তদন্তকারীরা বিশ্বাস করতে শুরু করেন যে এটি কোনো সাধারণ সম্পর্কের ভাঙনের ঘটনা নয়, বরং এর পেছনে ছিল চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের একটি সুসংগঠিত প্রচেষ্টা। এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। কিন্তু তদন্ত শেষ হলেও যুদ্ধ তখনও শেষ হয়নি, কারণ আসল লড়াই শুরু হওয়া বাকি ছিল আদালতের ভেতরে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় শ্রীদেবী রুদাগি ও তার 2 সাগরেদ সাগর মোড়ে ও গণেশ কালেকে। গ্রেপ্তার হওয়ার পর কেসটি পুলিশের ফাইল থেকে সোজা পৌঁছে যায় আদালতে, আর সেখান থেকেই শুরু হয় আর একটি যুদ্ধ। একটি যুদ্ধ যেখানে সত্য খুঁজে বের করার চেষ্টা করা হয় শুধু ঘটনার মাধ্যমে নয়, বরং দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন দুটি গল্পের মাধ্যমে। প্রসিকিউশনের দাবি ছিল স্পষ্ট। তাদের মতে এটি ছিল একটি সুপরিকল্পিত হানি ট্র্যাপ এবং চাঁদাবাজির ঘটনা। প্রথমে বিশ্বাস অর্জন, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি, এরপর ব্যক্তিগত তথ্য এবং ভিডিওকে হাতিয়ার বানিয়ে অর্থ আদায়ের চেষ্টা। তদন্তে পাওয়া ডিজিটাল চ্যাট, কল রেকর্ড এবং আর্থিক লেনদেনের তথ্যকে তারা তাদের দাবির ভিত্তি হিসেবে তুলে ধরে। অন্যদিকে ডিফেন্সের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা যুক্তি দিতে পারে যে রাকেশ এবং শ্রীদেবীর সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা এবং এটি ছিল একটি ব্যক্তিগত সম্পর্ক। যে অর্থ লেনদেন হয়েছে তা জোরপূর্বক আদায় করা টাকা নয়, বরং উপহার, সাহায্য বা স্বেচ্ছায় দেওয়া অর্থ। এবং এখানেই এমন মামলাগুলো সবচেয়ে জটিল হয়ে ওঠে, কারণ আদালতে শুধু এইটুকু প্রমাণ করলেই হয় না যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। প্রমাণ করতে হয় সেই সম্পর্ক ব্যবহার করে কি সত্যি ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল। প্রসিকিউশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল টাকাগুলো কি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল নাকি ব্ল্যাকমেইলের চাপে। অন্যদিকে ডিফেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অভিযোগকারী কি সত্যি একজন ভুক্তভোগী নাকি সম্পর্ক প্রকাশ পাওয়ার ভয়ে পরে পুরো ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করছেন। আদালতে যখন এই দুই বিপরীত বর্ণনা মুখোমুখি দাঁড়ায়, তখন মামলার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ডিজিটাল প্রমাণ। একটি মেসেজ, একটি ফোন কল, একটি ব্যাংক ট্রান্সফার অথবা একটি হুমকির রেকর্ডিং। কারণ শেষ পর্যন্ত আদালত আবেগের ভিত্তিতে নয়, প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। আর এই কেসেও ঠিক সেটাই ঘটতে চলেছিল। কিন্তু আদালতের বাইরে আরেকটি বিতর্ক ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। সেটি ছিল জামিন নিয়ে। কারণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ থাকলেও একজন নারী অভিযুক্ত হিসেবে শ্রীদেবীর সম্ভাব্য আইনি সুবিধা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ফলে এই মামলাটি শুধু একটি অপরাধের তদন্তে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছিল বিশ্বাস, ক্ষমতা, আইন এবং ব্যক্তিগত দায়িত্ব নিয়ে এক বহুল আলোচিত বিতর্কে। এই গল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মামলাটি যখন প্রকাশ্যে আসে তখনও আদালতে চূড়ান্ত রায় ঘোষণা হয়নি, অর্থাৎ আইনগতভাবে অভিযুক্তরা তখনও দোষী সাব্যস্ত হননি। তবে তদন্তে যে তথ্যগুলো সামনে আসে সেগুলো একটি বিষয় স্পষ্ট করে দেয়,
ভয় অনেক সময় অপরাধীদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটি অস্ত্র যার জন্য বন্দুক বা ছুরির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একজন মানুষের দুর্বলতা খুঁজে বের করার। এই কেসে সেই দুর্বলতা ছিল একটি গোপন সম্পর্ক, পরিবার হারানোর ভয়, সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়, আর সামাজিকভাবে ভেঙে পড়ার ভয়। তদন্তকারী সংস্থার মতে এই ভয়কেই কেন্দ্র করে পুরো ঘটনাটি আবর্তিত হচ্ছিল। আর সেখানেই এই কেসটি সাধারণ চাঁদাবাজির মামলার চেয়ে আলাদা হয়ে ওঠে, কারণ এখানে লক্ষ্যবস্তু ছিল শুধু একজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নয়, লক্ষ্যবস্তু ছিল তার ব্যক্তিগত জীবন, তার সম্পর্ক এবং তার সামাজিক পরিচয়। তবে চূড়ান্ত সত্য কি সেটি নির্ধারণ করার দায়িত্ব আদালতের, কারণ কোনো অভিযোগ যতই গুরুতর হোক না কেন, আদালতের রায় ঘোষণার আগে পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত আইনের চোখে নির্দোষ। কিন্তু এই মামলার তদন্ত আমাদের অন্তত একটি বিষয় শেখায়, যখন কোনো সম্পর্কের ভেতরে বিশ্বাসের জায়গা দখল করে ভয়, আর ভালোবাসার জায়গা দখল করে নিয়ন্ত্রণের চেষ্টা, তখন সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না, সেটি পরিণত হয় ক্ষমতা এবং প্রভাব খাটানোর একটি বিপজ্জনক খেলায়। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম এক সংগ্রামী মেয়েকে, যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে, যার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, যার মা দিন মজুরির কাজ করে সংসার চালিয়েছেন। যে মেয়েটি হার মানেনি, বরং প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম প্রতিষ্ঠা করেছিল। কিন্তু গল্পের শেষে এসে আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। একই মানুষ, একই নাম, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিচয়। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি হয়তো এটাই, কখনো কখনো একজন মানুষকে ধ্বংস করার জন্য তার শত্রুর প্রয়োজন হয় না, তার নিজের সিদ্ধান্তই যথেষ্ট। শেষ পর্যন্ত এই গল্পে কেউই সত্যিকারের বিজয়ী নয়। একদিকে একজন আন্তর্জাতিক পদকজয়ী ক্রীড়াবিদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রশ্নের মুখে, অন্যদিকে একজন ব্যবসায়ীর ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তি চূর্ণ বিচূর্ণ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, একজন মানুষ কি হঠাৎ করে অপরাধী হয়ে যায়, নাকি অপরাধের শুরু হয় অনেক আগেই? এই গল্পে যদি শ্রীদেবী সত্যিই দোষী হন, তাহলে প্রশ্ন হলো, কোন মুহূর্তে তিনি সেই সংগ্রামী স্বপ্নবাজ মেয়ে থেকে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠলেন? আর যদি রাকেশ প্রথম সংকেত দেখে থেমে যেতেন, তাহলে কি এই পুরো ঘটনাটা এড়ানো যেত? আপনার কি মনে হয়?